শেখ হাসিনা তো বাংলাদেশের হয়ে কখনো শাসন করে নাই। শেখ হাসিনা ছিল দিল্লি দাসী। দিল্লির পারপাসটাকে সে সার্ভ করেছে এবং তাদের ভাষাটাই কেমন ছিল, দিল্লি খুশি তো আমরা খুশি। তার মন্ত্রীরাই বলতো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, বলেছে তো। শেখ হাসিনা নিজেই বলেছে ভারতকে যা দিয়েছি সারা জীবন তা মনে রাখবে। কি দিয়েছে এত? এবং প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনাকে 2008 সালে ক্ষমতায় বসিয়েছেও ভারত। 2024 সালে তো মনে আছে যে আওয়ামী লীগের নমিনেটেড এমপিরা তারা বলতো আমরা ভারতের প্রার্থী। কি ধরনের নির্লজ্জতা করেছে তারা, আমার মনে হয় এই উদাহরণটাই যথেষ্ট। সারা পৃথিবীতে সংখ্যালঘুর প্রোটেকশনের ক্ষেত্রে সবচেয়ে ডিজাস্টার যে জায়গায় হয় দ্যাট ইজ ইন্ডিয়া। আমরা যদি 2024-কে একটা ক্যারেক্টার হিসেবে ধরি, এই ক্যারেক্টারের বিষয়ে আপনি এক বাক্যে, আগে তো বলেছেন কিন্তু এক বাক্যে আপনি আসলে কি বলবেন এই ক্যারেক্টার বিষয়ে 2024? দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান। স্বাগতম বাংলা টেলিগ্রাফ আয়োজিত পলিটিক্যাল কম্পাস শোয়ে আপনাদেরকে। আজ আমাদের সঙ্গে যিনি আছেন তিনি 2024 সালে বেশ কিছু সিগনিফিক্যান্ট কাজ করেছেন এবং তিনি একজন গণমাধ্যম কর্মী, যার কাজের জন্য শেষমেশ রাজনৈতিক পেরিফেরিতে একটি উত্তাল অবস্থা জারি ছিল এবং যার জন্য শেষমেশ প্রভাস আমিনের মতো একজন সংবাদকর্মীকে প্রশ্ন করতে হয়েছিল শেখ হাসিনাকে যে আপনাদের যে পিয়ন তার তো হচ্ছে 400 কোটি টাকা, এবং শেখ হাসিনারও এটা হচ্ছে বলতে হয়েছিল ক্যামেরার সামনে। তিনি হলেন সায়েদ আবদুল্লাহ, যার জন্য এটা পসিবল হয়েছিল। তো ধন্যবাদ ভাই আপনাকে আমাদের শোয়ে, এবং আপনি এসেছেন এই জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আর আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাই, 2024 সাল এটা তো আপনার জন্য অনেক স্পেশাল ছিল এবং আপনি বেশ সিগনিফিক্যান্ট কিছু কাজ করেছেন, যেমন হচ্ছে রাফসান দা ছোট ভাইয়ের একটা কেস আছে এবং যে ছাগলকাণ্ড যেটাকে বলা হয়, এবং আপনি এটাকে হচ্ছে ছাগলকে একরকমের গটি বলেছিলেন 12 জুলাই থেকে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান। তো আপনার কাছে 2024-কে যদি মূল্যায়ন করতে বলা হয় সেটা কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? 2024-কে মূল্যায়ন করার জায়গাটা হলো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এইটা হলো আমিত্ব বিসর্জন দিয়ে আমরা এইটার এই ট্রান্সফরমেশনটা আমাদের এক্সপেকটেশনের জায়গাটা ছিল, সেটা কতদূর যাবে সেটা সময় বলে দিবে। বাংলাদেশের মানুষ আসলে যেটা হয়েছে, মানে বিগত এতগুলো বছর একটা ফ্যাসিস্ট রেজিমে থেকে তারা নিজেদেরকে যে তারা দেশের নাগরিক এই ব্যাপারটা তারা ভুলে গিয়েছিল। সো আমার কাছে মনে হয় মানুষ আবার দেশটাকে ওন করতে শিখছে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি কিন্তু বলছি না যে রাতারাতি একটা দেশ হাবিয়া দোজখ থেকে জান্নাতুল ফেরদৌসে পরিণত হয়ে গেছে, না, এটা খুবই অবাস্তব কথা। অনেক সংকট থাকবে। আমি সবসময় বলি যে কোনো একটা প্রবলেম সলভ করার একেবারে প্রারম্ভিক ব্যাপারটা হলো প্রবলেমটা যে আছে সেটা স্বীকার করে নেয়া। সম্ভবত অনেকেই এটা স্বীকার করতে ঢাক ঢাক গুড়গুড় করতে থাকে। আমার কাছে যেটা মনে হয় অনেক প্রবলেম এখনো আছে, হয়তোবা সামনের বছরেও থাকবে, কিন্তু সেই প্রবলেমটাকে আমরা ক্রমান্বয়ে কমিয়ে আনতে পারছি কিনা এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন আমি বললাম না যে দেশের মানুষ দেশটাকে ওন করতে শিখছে, এটা কিভাবে বুঝবেন? এর আগেও দেখতেন প্রত্যেকটা বছর, আমি যেহেতু বর্ডার কিলিং নিয়েও অ্যাক্টিভিজমের জায়গাটা আমি জারি রাখতাম, মানে অনেকগুলো বছর ধরে দেখতাম বর্ডারের ভেতর ঢুকে মানুষ মেরে যাচ্ছে, কিন্তু মানুষের জায়গা থেকে কিন্তু প্রতিবাদটা আসতো। ওই অল্প কয়েকজন মানুষ লেখালেখি করতাম, এটা দিয়েই চলতো। পেপারেও অনেক ক্ষেত্রে আসতো না, আমরাই যা লেখালেখি করতাম তারপর দেখতাম পেপারে আসতো কিছু বা মিডিয়াতে আসতো কিছু। তো আলটিমেটলি যেটা হলো, এইবার দেখেন এই লাস্টের মাস ধরে আজকে যখন কথা বলছি অনেকগুলো বর্ডার নিয়ে কিন্তু অনেক কনফ্লিক্টের ঘটনা ঘটছে, এবং প্রত্যেকটা জায়গাতে আমজনতা যে আছে, কৃষক দেখবেন কাস্তে হাতে নেমে যাচ্ছে, মানুষ রাস্তার পাশে একদম খেটে খাওয়া মানুষ, তারাও বর্ডারে গিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। তার মানে তারা দেশটাকে ওন করছে, যেটা মানুষ ভুলে গিয়েছিল। মানুষ মনে করতো যে এই দেশটা শুধু একজনেরই, এবং কারেক্টলি ওই বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি শেখ হাসিনা, সে নিজেও বলতো এটা তার বাবারই দেশ। এবং সে হুমকিটা দিত কিভাবে একটু খেয়াল করেন, তার প্রেস কনফারেন্সগুলোর কথা একটু আগে যেহেতু বলছিলেন, প্রেস কনফারেন্সগুলোতে সে যেটা বলতো, এইরকম বেশি কথাবার্তা বললে সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো, এইটা দিব না আমি, ওইটা দিব না, মানে সব কিছুতে আমি আমি আমি। এই আমিত্বটা বিসর্জন দিয়ে মানুষ এখন প্রত্যেকে নিজেদেরকে দেশের নাগরিক ভাবা যে শিখছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 24 যেটা হয়েছে, মানুষ অন্তত পক্ষে পাওয়ারকে প্রশ্ন করার সাহসটা রাখছেন। আমার কাছে যেটা মনে হয় সামনের দিনের রাজনীতিটা প্রত্যেকজন রাজনীতিবিদের জন্য খুব কঠিন হয়ে যাবে, কারণ মানুষ যখন প্রশ্ন করতো না, মানে
তখন কিন্তু রাজনীতিবিদরা যা খুশি তাই করতে পারতো, কিন্তু মানুষের সামনে এখন প্রেসিডেন্স আছে যে প্রশ্ন করা যায়, প্রতিবাদ গড়ে তোলা যায়, প্রতিরোধ গড়ে তোলা যায়। সো আমার কাছে মনে হয় এটা শুধু বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ, ব্যাপারটা এইরকম না, সারা পৃথিবীর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রেসিডেন্স। এবং কারেক্টলি দেখবেন ইকোনমিস্ট কিন্তু বাংলাদেশকে নাম্বার 1 দেশ কেন ঘোষণা করেছে 2024-এর জন্য, এটার পেছনেও কিন্তু এই যে গণতান্ত্রিক অভিপ্রায়ের যে যাত্রাটা এবং অর্গানিক্যালি গড়ে ওঠা, এই পুরো ব্যাপারটা কিন্তু সেই জায়গাতেও হাইলাইটেড ছিল। সো আমার কাছে মনে হয় যে 2024টা হলো বাংলাদেশ না শুধু, ইনফ্যাক্ট পুরো পৃথিবী জুড়ে যে জায়গাতে এই ধরনের ভোটহীনতার সংস্কৃতি, ফ্যাসিস্ট সংস্কৃতি গড়ে উঠছে, ওই জায়গা থেকে ওই দেশের মানুষ মানে অর্গানিক্যালি গ্রো করে কিভাবে সেটাকে মানে একদম ভেঙে চুরে নিজেদের অভিপ্রায়ের যাত্রাটা সূচনা করতে পারে, এটা সারা পৃথিবীর জন্যই খুবই রিমার্কেবল একটা ঘটনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু আজকে না, আজ থেকে 50 বছর 100 বছর পরেও যখন দেশে দেশে রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস যখন পড়ানো হবে, বাংলাদেশের এই কেসটা অবশ্যই একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবেই থাকবে। হ্যাঁ, এখন ভাই আপনি বলতেছিলেন যে প্রশ্ন, ঐক্য, প্রতিবাদ, প্রতিরোধ যে ঘটনাগুলোর মাধ্যমে হয়েছে, এটা মূলত মানে মানুষ ওন করতে শিখছে 12 জুলাই থেকে 5 আগস্ট। আমি যদি বলি, তো এই যে 12 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আপনি তো বেশ সিগনিফিকেন্ট ভূমিকা পালন করছেন এবং আপনি বলা যায় যে সামনাসামনি ছিলেন আপনি এই আন্দোলনের। তো আপনার কাছে সবচেয়ে ক্রিটিক্যাল ডে কোনটা ছিল, যে না এই দিনটা হইলে মানে এতটাই ক্রিটিক্যাল যে এই দিনটা না হইলে কোনো কিছু হইতো না? বা আসলে পার্টিকুলার দিন তো না, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা দিন ছিল সিগনিফিক্যান্ট এবং প্রত্যেকটা দিনই যেভাবে একের পর এক একটা ঘটনা আসছিল, কোনোটা বাদ দিয়ে কোনোটা বলা খুবই মুশকিল। তবে পার্টিকুলার কয়েকটা ঘটনা আমার কাছে মনে হয় যে খুবই সিগনিফিক্যান্ট। যেমন এই আন্দোলনটা কিন্তু 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মতোই থেমেও যাইতে পারতো। এই যে থেমে যায় না, এর পেছনে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ কারণটা ছিল। যেমন ধরেন, মানুষ আওয়ামী লীগ যেসব ন্যারেটিভ সেল করতো, এই ন্যারেটিভটা ভেঙে একেবারে ওই ন্যারেটিভকে আঘাত করতে পেরেছে। 14 তারিখের ওই যে চীন থেকে সফর সংক্ষিপ্ত করে এসে ওই পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যখন প্রেস কনফারেন্সে বসলো, প্রভাস আমিন যখন প্রশ্নটা জিজ্ঞাসা করলো, উনি একদম বাইনারি ডিজিটে চলে গেল যে যারা এই কোটার বিরোধিতা করছে তারা সবাই রাজাকারের বাচ্চা, মানে তার কথার নোশনটা এটাই দাঁড়ালো। সো এই যে রাজাকারের বাচ্চাটা বললো, আজ থেকে ধরেন যে বেশ কিছু বছর আগেই যদি এইটা হতো, মানুষ চিন্তা করতো কি, কাউকে কোনো কিছু করলেই সরকার বিরোধী কথা বলতেন রাজাকার। আমি এই জীবনে কত রাজাকারটা খেয়েছি, কারণ আমি আমার অ্যাক্টিভিজমের জায়গাটা 2017 সাল থেকে আমি কন্টিনিউয়াসলি এই ফ্যাসিজমের বিরুদ্ধে কাজ করে গেছি, আপনারা অনেকেই জেনে থাকবেন হয়তো। তো এটা করতে গিয়ে আমরা রাজাকারের বাচ্চা, অমুক তমুক বহু ট্যাগ পেয়েছি এবং এইগুলাকে মানুষ তখন ভয় পেত, ও রাজাকারের ট্যাগ দিয়ে দিল মানে কথা শেষ। কিন্তু খেয়াল করে দেখেন, এইবার মানুষ যেটা করার চেষ্টা করলো, যে ন্যারেটিভটা আওয়ামী লীগ সেল করেছে ওইটাই একদম ভেঙে চুরে ঘুরিয়ে দিল। যে তারা নিজেরাই বলছে যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, মানে শেখ হাসিনাকে একেবারে লেভেল করে দিল যে তুমি স্বৈরাচার। এইভাবে কিন্তু ডিরেক্ট তাকে স্বৈরাচার বলা এবং যে ন্যারেটিভগুলো সেল করেছে ওইগুলো একদম ভেঙে চুরে সারখার করে দেওয়া, এই কাজটা যে ঘটলো, এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা। 14 জুলাইয়ের রাতের বেলার ঘটনার কথা বলছে, আপনার মনে থাকবার কথা যে একদম রাত 12টার মানে 11টার পরে গিয়ে সবাই নেমে পড়লো। আরেকটা ব্যাপার হলো, এই আন্দোলনে নারীদের খুবই প্রত্যক্ষ কন্ট্রিবিউশন ছিল এবং সেটা খুবই সিগনিফিক্যান্ট। এবং আমি পৃথিবীর ইতিহাসে যত আন্দোলন আমি নিজে একটু স্টাডি করার চেষ্টা করেছি, আমি প্রত্যেকটা জায়গাতে দেখেছি যে জায়গায় একটা দেশের নারীর মানে তো দেশের অর্ধেক জনগোষ্ঠী, তারা যে জায়গায় খুব সিরিয়াসলি ইনভলভ হয়ে যায়, সেই জায়গাটা অন্য অনেকের জন্য আর কামব্যাক করানোর কোনো জায়গাটা থাকে না। একটা পার্টিকুলার ঘটনার কথা বলি, আবু সাইদের মৃত্যুটা। এইটা কিন্তু পুরো দেশকে খুবই ট্রমাটাইজড করে ফেলে, কারণ একদম পুলিশ খুবই ক্লোজেস্ট ডিস্টেন্স থেকে সবার সামনে লাইভ ক্যামেরায় যেভাবে গুলি করে মেরে ফেললো। এবং ওই জায়গাটা দেখেন, প্রত্যেকটা ঘটনার আমার কাছে মনে হয় যে কিছু হিস্ট্রিক সিগনিফিক্যান্স আছে। আবু সাইদ যদি শুধু লুটিয়ে পড়তো, এই ব্যাপারটা কিন্তু মানুষের ভিতরে একটা ভয়ের কাজটাই শুধু করতো, কিন্তু আবু সাইদ ওই যে গুলিটা খাওয়ার পরে বুক চেতিয়ে ধরেন হাত প্রসারিত করে দাঁড়াচ্ছে, এটার মিনিংটা হলো যে যতই অত্যাচার করুক না কেন, শেষ মুহূর্ত পর্যন্ত সে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে এবং বুক ফুলিয়ে এইভাবে গুলি খাচ্ছে পুলিশের। এই ব্যাপারটা আমার কাছে মনে হয় সারা পৃথিবীতেই মানে খুবই বিরল একটা ঘটনা। এবং এই ঘটনাটা যখন মানুষ দেখলো, তখন ভয়টাকে অতিক্রম করে আবু সাইদের ওই সাহসটা কিন্তু সবার ভেতরে একেবারেই আমার কাছে মনে হলো যে
ইলেকট্রিসিটির গতির মতো এখনো মানুষের শরীরে ভেতরে কাটা সেই দেয়। সাহসটা জেগে উঠলো। এবং আবু সাইদকে যে মুহূর্তে মেরে ফেললো, ওই মুহূর্ত থেকে আমার কাছে মনে হচ্ছে দেয়ার ইজ নো ওয়ে ব্যাক ফর শেখ হাসিনা। কারণ ওই দিনেই কিন্তু আবু সাইদকে মারা হলো, তারপর আপনি দেখবেন কয়েকদিনের ভেতরে চট্টগ্রামের ওয়াসিমকে মারা হলো, হ্যাঁ। তারপর মুগ্ধকে মারা হলো। এগুলো নিয়েই তো আমরা শুধু কথা বলছি, কিন্তু আরো এই জাতীয় একের পর এক কিন্তু খুন করতে থাকলো। জি। হাসিনা যে টোপটা দিত একটা পর্যায়ে গিয়ে, অতীতেও যেটা হতো এরকম হলে সবাইকে ডাকতো, ডাকার পরে সলাকলা কিছু বুঝপাট্টা দিত দিত। এবং তারপরে একটা সমাধানের দিকে আগাতো। কিন্তু এইবার যখন মানুষের এরকম লাইভ বুলেট দেখছে মানুষ, যে মানুষকে এভাবে মেরে ফেলছে, ওই জায়গা থেকে হাসিনার আর কোনো ওয়ে ব্যাকটা ছিল না। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে এই আন্দোলনে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেটা বহু মানুষ ইগনোর করে যায়, ইনফ্যাক্ট এখন ক্রেডিট দিতেও মানে ছলাকলা করতে থাকে। এই আন্দোলনটা শুধুমাত্র যদি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন হতো, এটা ইভেনচুয়ালি শেখ হাসিনা পতনের আন্দোলনটা হতো না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রাইভেট ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে, মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে, স্কুল কলেজের বাচ্চারা যারা আছে, তারা তো এই কোটার সাথে রিলেটেড না। ইন পার্টিকুলার দেখেন এই আন্দোলনটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শেষই হয়ে যাচ্ছিল 17 তারিখের পরে, যখন হল ভ্যাকেন্ট করে দিল, সবাই চলে গেল। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি চাকরি বাকরির পরীক্ষায় বসে, প্রাইভেট বিদেশে চলে যায়। ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি তা করে? হাতে গোনা দুই একজন দিতে পারে, তাদের এটা কোনো টার্গেটই থাকে না। তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রাস্তায় নেমেছিল প্রথমত কোন পারপাসে? এটা তো শেখ হাসিনা পতনের আন্দোলন প্রথম থেকে ছিল না, ওইটা ছিল কোটার আন্দোলন। কোটার আন্দোলন। তার মানে তাদের ব্যক্তিগত কিছু ইনসেনটিভ ছিল, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে মুহূর্তে রাস্তায় নামছে, তাদের ব্যক্তিগত কোনো ইনসেনটিভ ছিল না। বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমার এটা বলতে বিন্দু মাত্র দ্বিধাবোধ কাজ করে না যে তাদের এই নিঃস্বার্থ স্যাক্রিফাইস যেটা, এইটাই এই আন্দোলনটাকে শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের দিকে নিয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, তারাও তো বিশেষ খুব একটা দেয় না। সো আলটিমেটলি যেটা হলো, এরা কিন্তু শহরের সবার ভেতরে তাড়িত হয়ে গেল এই আন্দোলনটা, অতীতে যেটা হয় নাই। সো আমার কাছে মনে হয় যদি খুবই ক্লোজলি বেছে নিতে হয়, ওই যে ওই প্রেস কনফারেন্স, রাজাকারের টার্ম ইউজ করা প্রেস কনফারেন্স, আবু সাইদের মৃত্যু এবং প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্টরা যে এঙ্গেজড হয়ে গেল, এবং তাদেরই কিন্তু স্যাক্রিফাইসটা সবচেয়ে বেশি হয়েছে, সবচেয়ে বেশি মারা গেছে তারাই। সো এই ঘটনাগুলোই আলটিমেটলি এই আন্দোলনের সবচেয়ে সিগনিফিক্যান্ট ঘটনা। তো 5 আগস্টের পরে তো হচ্ছে ছাত্র জনতার যে সরকার, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসলো। তো তারা ক্ষমতায় যাওয়ার পরে গতকালকে হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলছে যে তারা 150টি আন্দোলনের হচ্ছে এই মোকাবেলা করেছে, বা 50টি ষড়যন্ত্রের তারা মোকাবেলা করেছে। তো এই যে যে 100 যে বলতেছে 150টা আন্দোলন, এই আন্দোলনগুলো কি আসলেই শুধু ষড়যন্ত্র ছিল, নাকি এর মধ্যে কোনো ভিত্তি ছিল? মানে কেন এই আন্দোলনগুলো? আমরা কথায় কথায় দেখছি যে আসলে সত্যি সত্যি নেমে যাচ্ছে, এবং সচিবালয় ঘেরাওয়ের একটা প্রচেষ্টা প্রত্যেকটা পেরিফেরি থেকেই আছে। তো এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? অর্থাৎ 5 আগস্টের পরে বর্তমান সরকারের এই যে বিরুদ্ধে যেসব আন্দোলন, এগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? আমার কাছে মনে হয় যে আমরা সংখ্যার দিকে না যাই, কারণ সংখ্যার কথা সে বলেছে, এই দায়টা সেই নিক যে 150টা কি বেশি কি কম, আমি এই ডিজিটের ভিতরে আপাতত ঢুকছি না। কিন্তু ঘটনা তো ঘটেছে, আনসার বিদ্রোহ থেকে শুরু করে সচিবালয়ের ওরা, আর্মির ভিতরে কিছু অস্থিরতার জায়গাটা ছিল, 5 আগস্ট রাত থেকেই ছিল আর্মির ভিতরে কিছু অস্থিরতার জায়গাটা, এখনো অনেক জায়গায় অস্থিরতার জায়গাটা আছে, সচিবালয় ঠিকমতো হেল্প করছে না, পুলিশের জায়গায় ঘাটতি আছে। আবার দেখবেন ষড়যন্ত্র যেমন সত্য, একই সাথে অব্যবস্থাপনাটাও আছে। আমরা আসলে যেটা করার চেষ্টা করি, অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন মুদ্রার এক পাশ দেখে কথা বলি, অন্য পাশটা আমরা দেখবার চেষ্টা করি না। সো ষড়যন্ত্র তো অবশ্যই আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং শেখ হাসিনা কি চুপচাপ বসে আছে? তার হোয়াটসঅ্যাপ কল সে নিজে ফাঁস করতেছে, এবং সে দেখেন সে তার ছেলে সন্তান বংশের সবাই খুব সেফ আছে, খাইদাই করছে, ঠিক মতো নিরাপদে বসে আছে। এবং তারা যারা কর্মী দেশের ভেতরে নানা বিপদের মুখে আছে, তাদেরকেও ইভেনচুয়ালি কি করছে, এই আজকে রাস্তায় নামো, কালকে হরতাল করো, অমুক জায়গায় এইটা করতে হবে। তার মানে কোনো পলিটিশিয়ানের চরিত্র কি এরকম হতে পারে? সে যখন পালিয়ে চলে গেছে, তার নেতা কর্মীদের কোনো খোঁজখবর নিয়ে গেছে? নিয়ে যায় নাই। ইভেনচুয়ালি সে বাইরে থেকে নিরাপদে থেকে, তার ছেলে নিরাপদে আছে, তার মেয়ে নিরাপদে আছে, তার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার নিরাপদে আছে এখন যারা এক্সিস্টিং আছে। কিন্তু দেখেন অন্য সব মানুষ যারা এমনিতেই একটু বিপজ্জনক পরিস্থিতিতে থাকবারই কথা টেকনিক্যালি, তাদের অতীতের কাজকর্মের জন্য, তাদেরকে আবার উস্কানি দিয়ে দিয়ে রাস্তায় নামো, অমুক করো তমক করো বলে আরো বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সো এগুলো তো ষড়যন্ত্র অবশ্যই।
সচিবালয়ে দেখবেন আগুন লাগছে, বিভিন্ন জায়গায় সহযোগিতা করছেন। আমার কাছে মনে হয় সরকার গোয়েন্দা সিরিয়াস লেভেলে গোয়েন্দা সাপোর্ট পাচ্ছে না। পুলিশের জায়গা থেকে ঘাটতি আছে সাপোর্টের, সচিবালয় একদমই ফাংশন করছে না ঠিক মতো। সো এই ব্যাপারগুলো তো অবশ্যই ষড়যন্ত্রের একটা অংশ। আবার একই সাথে আরেকটা ব্যাপার হলো এই গভর্নমেন্টেরও তো ইনকম্পিটেন্সি আছে। তারা অনেক জায়গায় ঠিক মতো কাজ করতে পারছে না, ঢাক ঢাক গুড় করে কাজ করছে, যে জায়গায় ধরতক্তা মারপেরেক টাইপ কাজ করার দরকার ছিল। আবার অনেক জায়গায় আবেগ বিবর্জিত হয়ে যুক্তি দিয়ে কাজটা করার দরকার ছিল। আন্দোলনের টাইমে একটা মোড থাকে, আন্দোলনের মোডটা কি অনেক ক্ষেত্রে যুক্তি কাজ করে না, মানে আমাদের আবেগ দিয়েই কাজ করতে হয়। ওই যে আবু সাইদ যখন বন্দুকের সামনে দাঁড়িয়ে যায়, এটা তো যুক্তি দিয়ে চিন্তা করলে কেউ তো এটা দাঁড়াতে পারে না। কিন্তু আন্দোলনের পরে যেটা হয়, আবেগটাকে একটু ছেটে ফেলে এক্স্যাক্টলি কাজ করার ক্যাপাসিটিতে যেতে হয়। আবার এই গভর্নমেন্টেরও ওভারবার্ডেন, অনেক বেশি ওভারবার্ডেন। তার কারণ খেয়াল করে দেখেন, অল্প কয়েকজন উপদেষ্টা নিয়ে যে কাজগুলো চলছে, অনেক জায়গায় আমার কাছে মনে হয় যে ধরনের ইনপুট দেওয়ার দরকার ছিল সেটা তারা পারছে না। যারা আহত তাদের চিকিৎসার অনেক ঘাটতি হচ্ছে, যারা শহীদ পরিবার তাদের সাথে ট্রিটমেন্টের ঘাটতি হচ্ছে। আবার অনেক জায়গায় পুলিশের যেভাবে ফাংশন করার কথা ছিল সেটা ঠিকমতো হচ্ছে না। অতীতে যারা ন্যায় বিচার পায় নাই তাদের ন্যায় বিচার নিশ্চিত করার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে না। আওয়ামী ফ্যাসিবাদের লোকজন বিভিন্ন লেয়ারে 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 সক্রিয় আছে। তাদেরকে যেভাবে ঝেঁটিয়ে বিদায় করার কথা ছিল বা যাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার কথা ছিল, আমি বলছি না বিচার নিশ্চিত হয়ে যাবে, তার কারণ একটা বিচার প্রক্রিয়া একটা লম্বা টাইমের একটা প্রক্রিয়া, হঠকারী কোনো বিচারে আমি বিশ্বাস করি না। কিন্তু অন্তত বিচারের আওতায় তো নিয়ে আসাটা জরুরি। দেখছে না বিভিন্ন জায়গায় হুমকি ধামকি চলছে, আমাদেরও বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দেয়, বিভিন্ন অপপ্রচার চালায়। সো এই কাজগুলো তো চলছে। সো একটা গণ অভ্যুত্থানের পরবর্তী সরকারের প্রতি মানুষের আকাশ সম প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশাটা মেটাতে ইতোমধ্যেই নানা জায়গায় তারা ব্যর্থ হচ্ছে। এবং আপনি নিজেদের ব্যর্থতাকে শুধুমাত্র অন্যের ষড়যন্ত্র করে চলবেন, এটা তো হতে পারে না। মানে আপনার ওই ক্যাপাসিটিটা থাকা উচিত যে আপনি কিভাবে ষড়যন্ত্রটা মোকাবেলা করবেন, অ্যাট দ্য সেম টাইম আপনার কাজ করার কি ক্যাপাসিটি কি সেটাও তো দেখতে হবে। তো আমার কাছে মনে হয় যে দুইটা পক্ষেরই প্রবলেম আছে। সরকারের জায়গা থেকে তাদের কম্পিটেন্সির সিরিয়াস লেভেলে ঘাটতি আছে, অ্যাট দ্য সেম টাইম ষড়যন্ত্র তত থেমে নাই। কিন্তু সেই থামানোর জন্য যে ধরনের প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জায়গাটা ছিল, সেই জায়গাটা খুবই ধীমে তেতালা গতিতে আগাচ্ছে। এই কাজটা করা উচিত ছিল না। আচ্ছা, তো দেশের অভ্যন্তরের পাশাপাশি তো মানে বিদেশি শক্তিও বর্তমানে খুবই অ্যাক্টিভ এই সরকারের বিরুদ্ধে। তো এই সরকার কি মূলত হচ্ছে মানে এই সরকার যদি 100টা ষড়যন্ত্র থামাইতে পারে, সেই 101টা মানে ষড়যন্ত্র করার ক্ষমতা কিন্তু রাখে দেশের অভ্যন্তরের শক্তিও বিদেশি শক্তিও। বা ধরেন 999টা পর্যন্ত মানে সামলাইলো, 1000টাও করতে পারে এই সরকার, এতটা শক্তিশালী মানে বিরোধীরা। তো এই সরকারের কি করার আছে মূলত, বা মানে কি করবে, সে কার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, কি ভালো সম্পর্ক রাখবে, যেটা করলে এগুলো আসলে একবারই হবে না? টেকনিক্যালি আমার কাছে মনে হয় ডিপ্লোমেসিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। যে ডিপ্লোমেসিটা অবশ্যই খুব ভালো মতোই ডিল করা উচিত, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই পারফেক্ট একটা চয়েস। অনেক ঝড় ঝাপটা ডিপ্লোমেটিক্যালি আসতে পারতো, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রজ্ঞা এবং তার যে একটা পরিচিতি বিশ্বে আছে সেটা সেফগার্ড করার জন্য আপাত দৃষ্টিতে যথেষ্ট। কিন্তু ভবিষ্যতে যথেষ্ট থাকবে এই গ্যারান্টি আমি দিতে পারি না। এবং আপনি হয়তোবা সৌজন্য বোধের কারণেই বাইরের রাষ্ট্রে ষড়যন্ত্র বলছিলেন। আমি খুব স্পেসিফিক একটা কথাই বলি, অন্য কারো কোনো সমস্যা নাই, সমস্যাটা স্পেসিফিক ভারতের। আমাদের এই বাইরের রাষ্ট্র এইভাবে অন্ধকারে ঢিল ছোড়ার কোনো দরকার নাই। মানে আমার কথা খুব স্পেসিফিক কথা বলার জন্যই তো এই 5 আগস্টের পরবর্তী বাংলাদেশ। সো সরাসরি ভারতকে টার্গেট করেই কথা বলা যায়। ভারত একেবারে তার গায়ের জ্বালাটা শুরু হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনাকে পেলে পুষে মানুষ করেছে, আরো অনেক কিছু আদায় করে নিত এই 5 বছরে। সেই টাইমে এসে একেবারে ব্যাঘাত ঘটে গেছে। তাদের তো মন খারাপ হওয়ারই কথা। মানে তারা ডিসইনফরমেশন ছড়াবে না, এটাই তো অবাস্তব জিনিস। তারা এটা করবে, এটাই স্বাভাবিক। আমি তো বলি যে শেখ হাসিনা তো বাংলাদেশের হয়ে কখনো শাসন করে নাই। শেখ হাসিনা ছিল দিল্লি দাসী, দিল্লির পারপাসটাকে সে সার্ভ করেছে। এবং তাদের ভাষাটাই কেমন ছিল, দিল্লি খুশি তো আমরা খুশি। তার মন্ত্রীরাই বলতো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, বলেছে তো। শেখ হাসিনা নিজেই বলেছে ভারতকে যা দিয়েছি সারা জীবন তা মনে রাখবে। কি দিয়েছে এত? এবং প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনাকে 2008 সালে ক্ষমতায় বসিয়েছেও ভারত। কথাটা অনেকেই ঢাক ঢাক গুড় করে বলতে পারে। প্রণব মুখার্জির বই যেটা আছে কোয়ালিশন ইয়ার্স, এইটা বাংলাদেশের মানুষের পড়া উচিত। পড়লে তারা দেখতে পারবে ওই 1-11 সরকার যে ছিল, জেনারেল মইনু আহমেদকে সেফ এক্সিট দেওয়ার জন্য হাসিনার সাথে কিভাবে
মিলমিশ করার চেষ্টা করেছে প্রণব মুখার্জি, এগুলো তো তার বইয়ের ভেতরেই একটু একটু বর্ণনা চলে আসছে। তাহলে ফ্যাক্ট কি ঘটেছে এটা তো বুঝবার কথা। 2014 সালের ওই যে অর্ধেকের বেশি আসনে ভোটই হয় নাই, এরশাদকে নিয়ে এসে কিভাবে সুজাতা সিং কি ব্যবস্থা করেছিল, এই ধরনের কলঙ্কিত অধ্যায় তো বাংলাদেশেই আছে। 2018 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে, 2024 সালে তো মনে আছে যে আওয়ামী লীগের নমিনেটেড এমপিরা তারা বলতো আমরা ভারতের প্রার্থী, কি ধরনের নির্লজ্জতা করেছে তারা। আমার মনে হয় এই উদাহরণটাই যথেষ্ট। মমতার মতো মানুষও বলছে বাংলাদেশের শান্তিরক্ষী পাঠানো উচিত। আমি ওয়েট করব, সামনে তো এই যে মমতার ইলেকশন তো এসে সারলো, তখন দেখব তার পেয়ারে দাদা মোদির বিরুদ্ধে তার ক্যাম্পেইনের ভাষাটা কেমন হয়। তখন আমি আশা করি জবাবটা দেওয়া থাকবে। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নানা ইস্যু নিয়ে যখন কথাবার্তা বলে, আমার খুবই জানবার ইচ্ছা করে 2023 সালে যখন গয়েশ্বরচন্দ্র রয়কে পিটিএ রাস্তায় ফেলে পেটানো হলো, রক্তাক্ত হয়ে গেল, সেটাকে কি ভারত একবারও বলেছে সংখ্যালঘু নিপীড়ন হয়েছে? এই জুলাই গণ অভ্যুত্থানেও 7 থেকে 8 জন হিন্দু সম্প্রদায়ের মানুষও তো মারা গেছে পুলিশের দ্বারা, ছাত্রলীগের দ্বারা, যুবলীগের দ্বারা, এবং শেখ হাসিনা যার নির্দেশে এই কাজগুলো হয়েছে তাকে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছে। সো রিয়া গোপ ছোট্ট একটা বাচ্চার কথা মনে আছে, ঘরের ভেতরে বসে থেকে হাসিনার পুলিশের গুলিতে মারা যায়। এবং এই যে রিয়া গোপ মারাটা গেল, এখন রিয়া গোপের তেলে মারার আসামিটাকে অবশ্যই শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে নিয়ে ভারত লালন পালন করছে। তার মানে সংখ্যালঘু নিপীড়নের যে কথাটা বলে, সংখ্যালঘুর উপরে যারা নিপীড়ন চালিয়েছে তাকে প্রশ্রয় দিচ্ছে কে? ইন্ডিয়া। তাদের আর কথা বলার জায়গাটা থাকে? চিন্তা করেন বাংলাদেশে চঞ্চল চৌধুরী ধরেন একজন অভিনেতা, আমি তাকে পছন্দ করি কি না করি সে আলাপ ভিন্ন, কারণ এখন তারা বলবে শিল্পীর পরিচয় শুধুই অভিনেতা, বাট তারাও খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর বস্তা নিয়ে যখন টাক দাঁড়িয়েছিল ওই জায়গায় গিয়ে তারাও প্রতিবাদ করেছে। তারাও শেখ হাসিনাকে মা বলে একেবারে পায়ে লুটিয়ে পড়ার কাজ করেছে, নির্লজ্জপনা বেহায়াগিরি করেছে তারাও। ধরেন চঞ্চল চৌধুরীর পর যদি আক্রমণ হতো, ভারত সাথে সাথে বিবৃতি দিত সংখ্যালঘুর পর নিপীড়ন হচ্ছে কেন, সাইফ আলী খানের পর আক্রমণ হয়েছে না, এত বড় একটা আক্রমণ ঘটেছে, তাহলে এটাও সংখ্যালঘু নিপীড়ন। আর ভারত আমাদের দিবে সংখ্যালঘু নিপীড়নের সবক। সারা পৃথিবীতে সংখ্যালঘুর প্রোটেকশনের ক্ষেত্রে সবচেয়ে ডিজাস্টার যে জায়গায় হয় দ্যাট ইজ ইন্ডিয়া। এখনো তারা শত 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 বছরের পুরাতন মসজিদের নিচে মন্দির আছে কিনা তারা এইটা অনুসন্ধান চালানোর চেষ্টা করে এবং ফেক অ্যালিগেশন দিয়ে মসজিদ ভাঙে। আর তারা বাংলাদেশকে সম্প্রীতির গান শেখাতে আসবে। আমি বলছি না যে এই জায়গায় অনেক ক্ষেত্রে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটে নাই বা সংখ্যালঘুর উপর নিপীড়ন হয় নাই, পূজার ভেতরে গন্ডগোল লাগে নাই, লেগেছে। 2021 সালের কথা মনে আছে? ক্ষমতায় কারা ছিল? শেখ হাসিনা। এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন খুঁজতে গেলে 2021 সালে যে সব জায়গায় গন্ডগোল হয়েছে যুবলীগের কর্মীরা সেই জায়গাগুলোতে ছিল। কিন্তু আলটিমেটলি শেখ হাসিনাকেই বানানো হয়েছে সংখ্যালঘুদের সেফগার্ড। সো এই ব্যাপারগুলো বুঝতে পারা উচিত। এবং ভারত যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশনের ক্যাম্পেইন চালাবে, তারপর মানুষকে মিথ্যা তথ্য ফিড করে বিপদে ফেলার চেষ্টা করবে, নানা জায়গায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে, এটা খুবই অনুমিতই ব্যাপার। আমার কাছে মনে হয় এটা রাগঢাক করার কোনো ব্যাপার না। হ্যাঁ ভাই, আপনি যে সঠিকভাবে বলছেন, আসলে বাংলাদেশের মানুষ বা জনতা তো আসলে ভারতকে এক শেখ হাসিনা দিয়ে নগ্ন করে ফেলছে, এবং এই নগ্নতার পরেও তারা দেখা গেছে ভারত কিন্তু একটা কাজ করতে পারতো। দেখেন মানবতা বিরোধী অপরাধ করে গেছে শেখ হাসিনা, সংখ্যালঘুদের পরও নিপীড়ন চালিয়েছে শেখ হাসিনা। ভারত যদি বন্ধুই হয় তাহলে তো শেখ হাসিনাকে বের করে দেওয়া উচিত, যে না আমরা এই ধরনের একজন খুনি, এই জাতীয় একজন স্বৈরাচার, মানে ভোটবিহীন বছরের পর বছর অত্যাচার করেছে, তাকে আমরা আশ্রয় দিব না। কিন্তু ভারত তো তাকে পেলে পুষে মানুষ করছে। মানে বন্ধুও তো হওয়ার দরকার না, মানবিক বা ইনসাফের জায়গা থেকে। এইটার ব্যাপারটা হলো ভারতের যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছে তাদের এটা দায় যে তাদের দেশ যে এই যে দ্বিচারিতা দেখাচ্ছে এটা তাদেরও প্রতিবাদ করাটা উচিত। হ্যাঁ, তাদেরও প্রতিবাদ করা উচিত। তো এই যে ডিসইনফরমেশনের কথা বলছিলেন ভাই, তো এই ডিসইনফরমেশন বা ইনফরমেশন দেয়া নিয়ে আমরা যদি বলি হচ্ছে বর্তমান সরকার কিংস পার্টি, বা যদি বলি সমন্বয়ক আর কি, মানে উপরে আর কি কিংস পার্টি বা হচ্ছে সমন্বয়ক বলি বা জাতীয় নাগরিক কমিটির সদস্য বলি, ঠিক আছে, তারা হচ্ছে বর্তমানে মিডিয়ার উপরে কিছুটা মানে হতাশ বলা যায়। তো সেই জন্য তারা হচ্ছে বেশ কিছু হচ্ছে কমেন্ট তারা পাস করছে, যেমন কলম ভেঙে দিব, তারপরে হচ্ছে এই সময় টিভিতে যাওয়া গিয়ে হচ্ছে সাংবাদিকদের অপসারণের একটা আসছে, ঠিক আছে। তো এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এবং গণমাধ্যমের আসলে কি করা উচিত বর্তমানে, কিভাবে হচ্ছে তাদেরকে মানে নতুন বাংলাদেশের নতুন গণমাধ্যমের কোন দিকে আগানো উচিত, এবং তারা যে গণমাধ্যম মতো ইনসাফ তৈরির ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে, সেজন্য তারা কি করবে, তাদের পদক্ষেপগুলো কি একটু যদি বলতেন, মূল্যায়ন করতেন। অনেক লম্বা এবং খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটার জন্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি অ্যাবসলিউট
মানে মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। এটার মিনিংটা হলো আপনি আমাকে প্রশ্ন করেন, অবশ্যই এথিক্সের ভিতর থেকে, মিডিয়ারও তো একটা এথিক্স আছে, তাই তো? সেটার ভিতর থেকে প্রশ্ন করবেন, সত্যকে বের করে আনার চেষ্টা করবেন, এটাই তো হওয়া উচিত। একটা দেশ ততটাই গণতান্ত্রিক যতটা মানে ফ্রিডম অফ প্রেস ওই দেশের জার্নালিস্টরা উপভোগ করে। এটা আমার থিওরি, আমি মনে করি এইভাবে। এখন শেখ হাসিনার আমলে যেটা হয়েছিল যে মিডিয়া তো আসলে মিডিয়া ছিল না, এটা ছিল শেখের বিটির ভ্যানিটি ব্যাগের সংস্থা। হাতে কলমে কয়েকজন চেষ্টা করেছে তাদের নিজেদের জায়গাটা ধরে রাখতে, কিন্তু সেটা করতে গিয়েও যে ধরনের দমন পীড়ন নিপীড়নটা চলেছে এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার। সাংবাদিকরাও এই গণ অভ্যুত্থানের খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার, কিন্তু আপনি সবাইকেই যদি ভিলেন মনে করেন এটা তো খুব বাজে একটা দিক। সো আমার কথা, সাংবাদিকদের ইনকাম কত এটাও খুবই হরিবল একটা ব্যাপার। সবাই দেখবেন অন্যদের অধিকার নিয়ে অনেক কথাবার্তা বলে, কিন্তু সাংবাদিকরা মাস শেষে অনেকে বেতন পায় না, তারপর অনেকেরই ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই বাজে অবস্থায় চলে, এটাও তো সত্য কথা। আবার কেউ কেউ আছে ওই নাইমুল ইসলাম খানের মতো, মুন্নি সাহার মতো, তারপর ধরেন যে ফারজানাদের মতো অনেক সাংবাদিকই আছেন যারা এই ব্যাপারটাকে এক্সপ্লয়েট করে তারাও একটা স্বৈরাচারের ডিরেক্ট সমর্থক না, আমি বলবো তারাও স্বৈরাচারের সরাসরি ডানহাত হয়ে গিয়েছিল। সো এই সংকটের জায়গাটাও যেমন অ্যাড্রেস করা দরকার, এবং 5 আগস্টের পরেও যেটা করা দরকার, আমি যে জিনিসটা দেখতে পারলে খুবই ভালো লাগতো, আসলে মিডিয়া তার এথিক্সের ভেতর থেকে স্বাধীনভাবে কাজ করছে এবং ক্ষমতাকে প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক, কিন্তু কোনো পারপাস, অন্য কারো পারপাস সার্ভ করবে না। ধরেন যে মিডিয়া হাউসকে তো অনেক ব্যবসায়ী গ্রুপ বা অনেকেই তাদের পারপাস সার্ভ করার জন্য ইউজ করে অনেক জায়গায়, এই কালচারটাও কিন্তু বন্ধ হওয়াটা জরুরি। তো আপনি বিগত পতিত সরকার বা স্বৈরাচার সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে খুবই সরব ছিলেন এবং প্রকাশ্যে আনার মতো দুঃসাহসিকতা আপনি দেখাইছেন, কিন্তু অনেকে বলতেছে, মানে বর্তমানে কেউ কেউ বলতেছে যে আপনি হয়তো প্রো গভর্নমেন্ট হয়ে গেছেন, কোনো কথা বলতেছেন না এই গভর্নমেন্টের বিরুদ্ধে, কিন্তু আমাদের অলরেডি বলে ফেলছেন, কিন্তু তাও মানে প্রশ্নটা করা, মানে আপনি কি সত্যি প্রো গভর্নমেন্ট হয়ে গেছেন কিনা? আবার ইউনূসের ব্যাপারে আপনার একটু মানে ইয়েও দেখা যাচ্ছে যে আপনি ইউনূসকে নিয়ে খুবই, কেন, মানে কি এটা মূল্যায়নটা যদি করেন। আচ্ছা, প্রশ্নটা করে খুবই ভালো হয়েছে, আমি এই জন্যই বললাম আমি ফ্রিডম অফ প্রেসে খুবই বিশ্বাস করি। দেখেন, আপনি এই প্রশ্নটা করার কারণে আমি কিন্তু খুশি হয়েছি, কারণ এটাই তো, আপনি প্রশ্ন করবেন, আমার উত্তর থাকলে সেটা আমি উত্তর দিব, যারা অডিয়েন্স আছে তারা তাদের মতো করে এটা করবে, এবং এই প্রশ্নটা করার জন্য আমি একদমই মাইন্ড করি নাই। এবং আপনি যে প্রশ্নটা করেছেন, আমি বলবো যে আপনি যদি আরেকটু গ্রাউন্ড রিসার্চ করে আসতেন হয়তো এই প্রশ্নটা করার দরকারই হতো না, কারণ দেখেন ইতিমধ্যে আমি যে উত্তরগুলো দিয়ে দিয়েছি আপনি বুঝতে পারছেন সরকারকে খুবই ক্রিটিক্যালি আমি দেখার চেষ্টা করেছি। 5 আগস্টের পরে থেকেও আমি অনেক জায়গায় অনেক ডিসিশন যেভাবে ক্রিটিক করেছে, আমার ফেসবুকে গেলেই থরলি দেখতে পারবেন, ফেসবুকটা বর্তমানে ডিসেবলড আছে, যদি চলে আসে দেখতে পারবেন। অনেক রাষ্ট্রদূতের নিয়োগ নিয়ে আমি সরকারের সরাসরি ক্রিটিসিজম করেছি এবং সেই নিয়োগটা কিন্তু আলটিমেটলি বাতিল হয়েছে। পিএসসির দুর্নীতিগ্রস্ত কিছু নিয়োগ হয়েছিল, সেগুলো নিয়ে আমি কথা বলেছি। নাফিস শারাফাত ইস্যু নিয়ে 5 আগস্টের পরে সিরিয়াস লেভেলে কথা বলেছি। দুদক কাজ করছে না কথা বলছি, সচিবালয় ঠিকমতো ফাংশন করছে না কথা বলছি, এই গভর্নমেন্টের অ্যাডভাইসাররা অনেক জায়গায় ইনকম্পিটেন্সি দেখাচ্ছে, সেই জায়গায় কথা বলছি। তারপর দেখবেন যে বিভিন্ন দুর্নীতিবাজ লোকদেরকে কিভাবে অনবোর্ড করা হচ্ছে সেটার বিরুদ্ধে খুবই সরব ভয়েস রেইজ করেছি। তারপর পুলিশের বিষয় নিয়ে কথা বলেছি, সচিবালয় নিয়ে অনেকে কথা বলে না। মিডিয়াতে আমি খুব ফ্রিকোয়েন্টলি যেহেতু টক শোতে অ্যাটেন্ড করি, প্রত্যেকটা টক শো যদি আপনি একটু একটু করেও দেখবেন সরকারের প্রচন্ড ক্রিটিসিজম আমি করেছি। সো এইটাই যদি হয় তাহলে আমার কাছে মনে হয় আপনার প্রশ্নটাই কিন্তু ইনভ্যালিড হয়ে যায়। আমি বলবো যে আমার ওই টক শো গুলা যেগুলো আছে দেখতে থাকেন, দেখবেন সরকারের ব্যাপারে অবশ্যই আমি খুবই ক্রিটিক্যাল। বাট একটা ব্যাপার কি, আবার ওই যে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, সোফার আমার কাছে মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের বাজে কোনো ইন্টেনশন আছে। যদি কখনো মনে হয় অবশ্যই তার বিরুদ্ধেও কথা বলবো, ব্যাপারটা তো এমন না যে কেন কথা বলা যাবে না। আবার এই সরকারেরও বিভিন্ন ইনকম্পিটেন্সি নিয়ে আমি কথা বলছি না যে এইটা করা উচিত নাই, এইটা ওভার কনফিডেন্স দেখাচ্ছে, ছাত্রদের জায়গা থেকেও কিছু কিছু জায়গায় ভুল পদক্ষেপ নেওয়া হচ্ছে আমাদের জেনারেশনের সবার পক্ষ থেকে, আমি কিন্তু সেটার ক্রিটিসিজম করছি। পলিটিশিয়ানদের ভুল আছে সেটা নিয়েও কথা বলছি। সো আমি কখনোই মনে করি না যে আমি প্রো গভর্নমেন্ট হয়ে যে সরকারের মাউথপিস হয়ে গেছে, এটা আমি মনে করি না। এটা আমার টক শো গুলা ওপেন ইউটিউবেও আছে, চ্যানেলে আছে, টিভি চ্যানেলগুলোর আর্কাইভে আছে, যে কেউ দেখলেই এটা পেয়ে যাবে। সো আপনার প্রশ্নটাকে আমি খুবই অ্যাপ্রিশিয়েট করছি, কিন্তু এই উত্তরটা যে কেউই মিলিয়ে নিতে পারলেই বুঝে যাবে। অবশ্যই, মানে সম্প্রতি ভারতের সেনাপ্রধান সরাসরি বলে দিছে যে নির্বাচনী সরকার না আসা অবধি আমরা সম্পর্ক স্বাভাবিক করব না এই সরকারের সঙ্গে। এবং আপনি সীমান্ত নিয়ে কাজ করেছেন, আপনি যদিও প্রথম দিকে বলেছেন কিছুটা ধরেছিলেন,
আলাপটা, সেটা হচ্ছে সীমান্ত নিয়ে আপনি কাজ করেছেন এবং সীমান্তে প্রতি মাসেই দেখা গেছে 5 আগস্টের পর প্রতি মাসেই প্রতি 3 জন মারা মাসেই, গেছে। আগে তো আরো আরো অনেক অনেক। বেশি হতো। শেষমেশ দেখা গেল কৃষকদের কাছতে হাতে নিয়ে আপনি বলেছেন যে বসে থাকতে হয়, এবং গত পরশুদিন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একটা বিএসএফ এর সঙ্গে স্থানীয় মানুষের একটা মানে বিশাল সংঘর্ষ হয়। এখন এই যে যে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের স্পিরিট, আমাদের এই স্পিরিটটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে হঠাৎ করে মানুষ দেখা গেছে যে যেমন কোনো রাজনৈতিক সমাবেশের মধ্যে অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা করলে ঠিক আছে, কিন্তু যখনই হচ্ছে মানুষ ভারতের আলাপে আসে, মানুষের মধ্যে একটা উজ্জীবিত একটা শক্তি দেখা যায়, একটা স্পিরিট দেখা যায়, এটাকে আপনি বর্তমান বাংলাদেশে কিভাবে মূল্যায়ন করবেন জিনিসটা আসলে? এটা করার আগে আপনি একটা প্রসঙ্গটা আনছিলেন না, ওই জায়গাটার উত্তরটা দিয়ে তারপরে এই জায়গাতে আসি। জি। ভারতের আর্মি চিফ বাংলাদেশ নিয়ে কি বললো এটা আমার কাছে ইম্যাটেরিয়াল। ওকে। সে সম্পর্ক স্থাপন করবে কিনা এটা বাংলাদেশে হাসিনার আমল চলছে না যে তার কথাটাকে এইভাবে পাত্তা দিতে হবে। সম্পর্ক দুইটা প্রতিবেশী দেশের ন্যায্যতার ভিত্তিতে যতটা থাকা উচিত ততটাই থাকবে, এবং সেটা লজিক্যাল ফ্রেমওয়ার্কেই। তারা আধিপত্যবাদ চাপায় দিতে আসলে আমরাও অবশ্যই শক্ত প্রতিবাদ করব এবং সেটা থাকবে না। তারা যদি মনে করে দুইটা রাষ্ট্র সম অধিকারের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চায়, সেটা তো মোস্ট ওয়েলকাম, সেটাই তো থাকা উচিত। বিশ্বের প্রত্যেকটা দেশেই, কোনো দেশ একা একা চলতে পারে না। সো ভারতের সেনাপ্রধান কোনো কিছু বলবে, ওইটা আমলে নিতে হবে, ওইটা করতে হবে, নো, নট নেসেসারি। তাকে তার কথাকে এত পাত্তা দেওয়ারই কিছু নাই। মানে বাংলাদেশে আমি চাই যে প্রপার ডেমোক্রেটিক ওয়েতে চলুক, যার সম্পর্ক থাকার অটোমেটিক চলবে, এবং তাদেরও দায় আছে, তাদেরও সম্পর্ক ঠিক রাখাটা কিন্তু তাদের জন্যও জরুরি, শুধু একপাক্ষিক না। আরেকটা যেটা কথা বলি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষের এই অবস্থান কেন দৃঢ় হয়েছে? কারণ ভারত আধিপত্যবাদ ফলায়, এবং এই জায়গাটা যখনই করে মানুষের ভেতরে কিন্তু ক্রমাগত বৈষম্য হয়ে যাওয়ার একটা ট্র্যাক রেকর্ড আছে। এবং সেটা শুধু এখন নাই, হিস্ট্রিক একটা ব্যাপার আছে, হিস্ট্রিক্যাল ব্যাপার আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, ইতিহাসের দিকে তাকান, শত শত বছর আগের থেকেই দিল্লির শাসন এই বাংলা কখনো মেনে নেয় নাই। এইটা ইতিহাসের কয়েকশো বছরের আগের পাতাতে গেলেও এইটা পাবেন। আর একটা ব্যাপার হলো, আমি যদি এই 1900 সালের দিকে চলে আসি, বঙ্গভঙ্গ যখন হয় সেটা তো এই বাংলার জন্য ভালো ছিল। দেখেন কলকাতার ওই দাদা বাবুরা তারা কিন্তু মেনে নিতে পারে নাই, তারা আধিপত্যবাদ চাপিয়ে দিতে চেয়েছে। বঙ্গভঙ্গ আলটিমেটলি রোধও করা হয়েছে, বঙ্গভঙ্গ কিন্তু বাতিল করা হয় পরবর্তীতে। সো তারা প্রত্যেকটা সময়, আমাদের দেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, কলকাতার দাদারা কিন্তু ভেটো দিয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের দরকার নাই। মানে এই জায়গায় কোনো স্বকীয় কোনো কিছু হচ্ছে, এটা তাদের বোধহয় ঐতিহাসিকভাবে একটা চুলকানি আছে। আমি যেটা মনে করবো, তাদের দায় আছে এই সম্পর্কটাকে ঠিক করার, এবং বর্ডার কিলিং, পানির যে ডিপ্লোমেসি আছে সেটা, বিভিন্ন বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারগুলো এইভাবে তাদের রিভাইজ করা হচ্ছে। তাদের মাথায় রাখতে হবে এটার শেখ হাসিনার রেজিম কোনো অবস্থাতেই হবে না, এবং বাংলাদেশে কেউ যদি ওই নাকে খত দিয়ে ভারতের আধিপত্যবাদ মেনে নিয়ে কোনো কাজ করতে চায়, সেটাও বাংলাদেশের মানুষের পজিটিভলি নিবে না। তো স্বকীয়তা বোধটা বজায় রাখাটা অত্যন্ত জরুরি। গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছে যে পতিত স্বৈরাচার যে সরকার, তার ন্যারেটিভ আস্তে আস্তে জেগে উঠতেছে এবং তারা আস্তে আস্তে নিয়ে নিচ্ছে জায়গাগুলো। ঠিক আছে, এই বিষয়ে কি বলবেন আপনি? মূল্যায়ন কি, মানে তার এই বক্তব্যটা কি আসলে কি নিয়ে নিচ্ছে ন্যারেটিভ, বা ওরকম কোনো ন্যারেটিভের আভাস কি আপনি পেয়েছেন একজন? হ্যাঁ, অনেক জায়গায় পেয়েছি। অনেক জায়গায় পেয়েছি তারা রিগ্রুপড হচ্ছে, তাদের যারা কালচারাল ফোর্স ছিল, তাদের মিডিয়াতে যারা সার্ভ করতো, তারা বিভিন্নভাবে দেখবেন পডকাস্ট করা স্টার্ট করছে, কথাবার্তা বলা স্টার্ট করছে। সো এটা তারা করবে, এটা অস্বাভাবিক না। ধরেন একটা গরুকে আপনি জবাই করে ফেলছেন, একদম নিস্তেজ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সে তো ছটফট করতেই থাকে, দেখবেন আরো পারলে পাটা বেশি নাড়াচাড়া করে, তারা এটা করবে। এবং আওয়ামী লীগের দ্বারা তো বেনিফিশিয়ারির অভাব ছিল না। অন্তত 1 কোটি মানুষ বাংলাদেশে ছিল যারা আওয়ামী লীগের জন্য বাংলাদেশটাকে মানে রাজার হালে তারা লিড করতে পারত। তাদের চোখে তো দুঃসময় চলছে এখন। সো তারা তো চেষ্টাই করবে রিগ্রুপ হয়ে যাওয়ার জন্য, এবং তারা আবার কালচারাল ফ্রন্টগুলাতে, মিডিয়ার জায়গাগুলাতে, এবং তাদের এস্টাবলিশমেন্ট যেসব জায়গায় ছিল, আপনাকে মনে হয় সচিবালয়ে তাদের লোক নাই, পুলিশের ভেতরে তাদের লোক নাই, আর্মির ভেতরে তাদের লোক নাই। সো হয়তো একটু চুপচাপ ছিল, আবার সুযোগ পাইলেই তারা কিন্তু সেই জায়গাগুলোতে রিগ্রুপ হয়ে যাওয়ার চেষ্টাটা করছে, এবং সেই জায়গাটা অবশ্যই এটা হচ্ছে। ভাই, সবার শেষ প্রশ্ন, দুটো প্রশ্ন একসঙ্গে করি। সেটা হচ্ছে, বর্তমানে আপনি কি নিয়ে কাজ করতেছেন, বা কোনো দুর্নীতি নিয়ে বা কোনো কিছু নিয়ে কাজ করতেছেন কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে, বর্তমান সরকারের কেউ কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা, এই ব্যাপারে আপনার কোনো তথ্য আছে কিনা? যেমন আমরা ওই যে একটু আগে যে আব্দুল হান্নান মাসুদের আর কি, একটু আগে মানে গতকালকে একটা ভাইরাল হয়েছে, গত পরশুদিন, যে প্রকল্প নিয়ে সে কথা বলতেছে আর কি। ঠিক আছে, তো এই ধরনের এই যে এইসব বক্তব্য সামনে আসে, এগুলাকে কিভাবে দেখেন? আর ওই যে দুইটা প্রশ্ন আর কি।
হ্যাঁ, যেহেতু ইনভেস্টিগেশনের কাজ করি আমি, অনেক কিছুই তো করতেই হচ্ছে। করতে হচ্ছে। যেমন কিছু পিএসসির আগে ওই যে নিয়োগের ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করলাম, নাফিস সারাভাতের বিশাল বড় দুর্নীতির ফেজটিও কিন্তু আমি পাবলিশ করেছিলাম, করেছেন। কিন্তু এখন পর্যন্ত সেটা অনেক বেশি স্টেপ নেওয়া হয় নাই, দুদক মাত্র তার সম্পত্তিকে ক্রোক করার নির্দেশ করছে, দিয়েছে। সো এ ধরনের কাজ তো কন্টিনিউয়াসলি করতেই হয়, নাম্বার ওয়ান। আর 2 নাম্বার ব্যাপার হলো সরকারের লোকজন ডিরেক্ট দুর্নীতিতে জড়িয়ে পড়ছে কিনা, এইটা আসলে যে স্কেলে বলা হয় আমার কাছে মনে হয় না এইভাবে চলছে, কিন্তু হঠকারিতার জায়গাটাও আছে। নিয়োগ বাণিজ্য হচ্ছে, নিয়োগ বাণিজ্য হচ্ছে। নিয়োগ বাণিজ্য হচ্ছে, দিস ইজ ট্রু। Okay, okay. এবং বিভিন্ন জায়গায় আমার কাছে মনে হয় অনেক লুফল রাখার চেষ্টাটা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং তরুণ বয়সী যারা আছে, আমি না একটা কথা বলি, দুর্নীতি করাটা কারোর জন্যই জায়েজ না, কিন্তু বৃদ্ধ কেউ, মানে বাংলাদেশের বৃদ্ধ রাজনীতিবিদ দুর্নীতি করতেছে, এটা মানুষ অনেকদিন দেখতে দেখতে চোখ সওয়া হয়ে গেছে। কিন্তু তরুণরাও যদি মানে রাজনীতি করতে এসে এইরকম দুর্নীতিতে জড়িয়ে পড়ে, আমার কাছে মনে হয় এই ব্যাপারটা একেবারে ডিজাস্টার হয়ে যাবে তাদের ক্যারিয়ারের জন্য। সো এই ব্যাপারগুলো খুবই সাবধানতার সাথে ডিল করাটা খুব বেশি মাত্রায় জরুরি, যেটা অনেকেই খুব একটা সাবধানী বলে আমার অ্যাসেসমেন্টে মনে হচ্ছে যে খুব একটা সাবধানী হইতে পারে নাই অনেকে। এখন আমরা হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছি, একদমই লাস্ট সেগমেন্ট আমাদের র্যাপিড ফায়ার। ওকে, 2-3 শব্দে। প্রথমে আসি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মতো ডিগনিফাইড মানুষ বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল, এটা বাংলাদেশের সৌভাগ্য। এবং আনকম্প্রোমাইজিং একজন লিডার, কোনো আমলেই উনি কিন্তু নিজের ব্যক্তিত্বের সাথে কম্প্রোমাইজ করে নাই। ওনার আশেপাশে কয়েকজন মাঝে মাঝে লোকজন ভুলভাল ডিসিশন নিয়েছে, উনিও কিছু, আমি তো বললাম যে আমি কাউকে মানে এমন মনে করি না যে বিতর্কের ঊর্ধ্বে, অবশ্যই তারও কাজ অনেক কিছু কাজ ভুল ছিল, কিন্তু তার মতো ডিগনিফাইড একজন মানুষ বাংলাদেশে যে ব্যাপারগুলো ফেস করেছে, এটা তারপর অবিচার করা হয়েছে এবং দেশের জন্য লজ্জার ব্যাপার। উনি সেই এরশাদ আমল থেকে যে ধরনের আনকম্প্রোমাইজিং ক্যারেক্টার দেখিয়েছেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যারা রাজনীতি করবে, এটা একটা আদর্শের জায়গাটা, যেটা খালেদা জিয়ার এই আদর্শ সবার ভেতরে থাকা উচিত। সবার ভেতরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে আমার কাছে যেটা মনে হয় রিসেন্ট সময়ে খুবই বেশি ম্যাচিউরড মনে হচ্ছে, অত্যন্ত বেশি ম্যাচিউরড ওয়েতে ডিল করছে। এবং উনার রাজনীতির জায়গাটা আমি পড়াশোনা করে দেখেছি, যেহেতু উনার ছোটবেলা তো আমি দেখি নাই, বা আমি পড়াশোনা করে যেটা মনে হয়েছে, উনি এক সময়ে যা ছিলেন ওইটা থেকে হিউজ ট্রান্সফরমেশনের ভেতর দিয়ে গিয়েছেন, এবং তার রিফ্লেকশন রিসেন্ট সময় অনেক দেখা যাচ্ছে। আচ্ছা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা মাস্টারমাইন্ড যাকে বলা হয় মাহফুজ আলম। মাস্টারমাইন্ড নামে কোনো শব্দ আমি এটা পছন্দ করি না, নাম্বার ওয়ান। এবং এটা নিয়ে আমি সবার আগে প্রতিবাদ বোধহয় আমি করেছিলাম, মাস্টারমাইন্ড নামে কোনো কিছু নাই। হ্যাঁ, আপনি করেছেন। মাহফুজ আলম, আমরা তো সবাই পরিচিত মানুষ, এই জন্য পরিচিত মানুষদেরকে নিয়ে বলাটা হলো মুশকিলের ব্যাপার। বলতে হবে মাহফুজ আলমকে। তার প্রতি সবসময় শুভকামনা থাকবে, এবং আমি চাই সে মাথা ঠান্ডা করে মাঝে মাঝে অনেক আবেগকে বাদ দিয়ে যুক্তি নির্ভরভাবে কাজ করুক। আর সহজ জিনিসকে অনেক জটিল ভাষায় না বলে সহজ ভাষায় বোধহয় কাজটা করা যায়। এবং তারপর মানুষের অনেক প্রত্যাশা, আমি খুব খুশি হব উনি প্রত্যাশাটাকে যদি ডিল করতে পারেন, খুবই ভালো লাগবে দেখতে। তবে ওই প্রত্যাশার জায়গাটা যাতে হুটহাট করে কোনো কিছু লেজে গোবরে না করে ফেলে, এই ব্যাপারটা বোধহয় একটু সিরিয়াসলি তার মাথায় রাখাটা জরুরি। ওকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত, আমি এই যে ফ্রেন্ডদের নিয়ে, পৃথিবীর অন্য সবাইকে নিয়ে কথা বলা যায়, হাসনাত আমি খুব ভালো ফ্রেন্ড আমরা। সো ব্যাপারটা হলো এই, হাসনাত তুই যদি এই ভিডিওটা দেখিস, কি বলা উচিত, মানে তোর কি গালি দেওয়া উচিত নাকি প্রশংসা করা উচিত, ইনবক্সে জানাস, তারপরেই কখনো বলা যাবে, ঠিক আছে? কারণ আমরা খুবই ভালো ফ্রেন্ড, এটা নিয়ে মন্তব্যটা করা, জি এইটা মন্তব্য করাটা মুশকিল। ওকে, এখন সর্বশেষ আমরা যদি 2024-কে একটা ক্যারেক্টার হিসেবে ধরি, এই ক্যারেক্টারের বিষয়ে আপনি এক বাক্যে, আগে তো বলেছেন, কিন্তু এক বাক্যে আপনি আসলে কি বলবেন এই ক্যারেক্টার বিষয়ে 2024? দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান। ওকে, নাইস, সুন্দর। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দারুণ সব মূল্যায়ন পেলাম আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ, আমারও আপনার সাথে কথা বলতে পেরে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, এবং দারুণ সব মূল্যায়ন আমরা পেলাম। আপনি আবার নতুন একটা জীবনে প্রবেশ করেছেন, সেটার জন্য আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। হচ্ছে প্রোগ্রামটা শেষ করছি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সাহসী অ্যাক্টিভিস্ট, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট সায়েদ আব্দুল্লাহ ভাইয়া। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং পরবর্তী এপিসোডের দাওয়াত দিয়ে আজকে প্রোগ্রামটি শেষ করছি।